আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ভাইয়ারা আজকে আমরা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর ৫ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় লোহার সারফেসে অ্যাডভান্স রং প্রয়োগ করা। অর্থাৎ লোহার সারফেসে আপনি কিভাবে অ্যাডভান্স রং প্রয়োগ করবেন এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয়টা আপনাদের যে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আছে এটা ৩ নাম্বার পার্ট অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির ২য় অধ্যায় অর্থাৎ পারফর্ম পেইন্টিং ইন অন মেটাল সারফেস এই অধ্যায়টা নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ। আপনাদের আজকের আলোচ্য বিষয়গুলো আপনাদের যে সিএস বইটা আছে এই বইয়ের ২০ থেকে ২৩ নাম্বার পেজে সবগুলা বিস্তারিত পাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা লোহার সারফেসে কিভাবে অ্যাডভান্স রং প্রয়োগ করব এই বিষয়টা জেনে আসি। আমাদের আজকের মূলত এই অধ্যায়টাতে ৩টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রং করার জন্য আমরা কিভাবে খুব সুন্দর করে সারফেসটা প্রিপারেশন করব এবং ওয়াটার বেস এনামেল পেইন্ট আমরা কিভাবে প্রয়োগ করব এবং এই এনামেল পেইন্টটা যে প্রয়োগ করলাম, প্রয়োগ করার শেষে আমার যে টুলস থাকবে, ম্যাটেরিয়াল থাকবে এটা কিভাবে খুব সুন্দর করে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখবো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানবো সারফেস প্রিপারেশন বা সারফেস প্রস্তুতি। আমরা যখন লোহার সারফেসে রং করতে যাব ২ ধরনের সারফেস পাবো। একটা পুরাতন সারফেস আর একটা হচ্ছে নতুন সারফেস। তো নতুন সারফেস এবং পুরাতন সারফেস এই ২ টা সারফেস প্রিপারেশনটা একটু আলাদা। তো আমরা যদি একদম দেখি প্রথমে যে আমাদের নতুন সারফেসটা যখন প্রিপারেশন করতে যাব তখন এই সারফেসে যদি তেল, গ্রিজ বা অন্যান্য তৈলাক্ত পদার্থ থাকে তাহলে এগুলো খুব সুন্দর করে মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে শিরিষ কাগজ যেটা বলা হয়, শিরিষ কাগজ অথবা ইমারি পেপার দিয়ে আমার এই সারফেসটাকে খুব সুন্দর করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে একটা জুট কাপড়ে সামান্য পরিমাণে T6 থিনার দিয়ে আমার সারফেসটা মুছে নিতে হবে যেন এটাতে কোনো প্রকারের লোহার যে দানা থাকে ছোট, ছোট এই দানাগুলা না থাকে। পুরাতন সারফেসের ক্ষেত্রেও একই রকম ভাবে আমাকে স্যান্ডিং করতে হবে। তো স্যান্ডিং করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরাতন সারফেসে যদি আগে থেকে রং করা থাকে, ওই রংটা যদি আমার পছন্দ না হয়, ওই রংটা যদি তুলে ফেলতে চাই আমি, তাহলে আমি অবশ্যই পেইন্ট রিমুভার নামে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা ব্যবহার করে লোহার সারফেস অথবা কাঠের সারফেস থেকে রংগুলো তুলে ফেলা যাবে। আর যদি এই ধরনের মরিচা দেখেন, মরিচা তোলার জন্য রাস্ট ব্লাস্টার নামে একটা প্রোডাক্ট আছে। এই রাস্ট ব্লাস্টার দিয়ে আপনি মরিচাটা তুলে নিবেন। এরপরে আপনাকে স্যান্ডিং করতে হবে। স্যান্ডিং করার পরে T6 থিনার দিয়ে হালকা মুছে তারপরে আপনি এই সারফেসে অর্থাৎ লোহার সারফেসে রং করার জন্য রেডি করে নেবেন সারফেসটাকে। তো আমরা যে প্রোডাক্টগুলোর কথা বললাম, এই প্রোডাক্টগুলোর মধ্যে এই যে এটাকে বলা হচ্ছে রাস্ট ব্লাস্টার। এটা মরিচা তোলার জন্য ব্যবহার করা হয়। এটা পেইন্ট রিমুভার। এটা হচ্ছে পুরাতন রং তোলার জন্য ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ইমারি পেপার। এটা হচ্ছে স্যান্ডিং করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা আজকে এনামেল পেইন্ট নিয়ে যে কথাটা বলতেছি বা লোহার সারফেসে যে অ্যাডভান্স এনামেল পেইন্ট প্রয়োগ করা নিয়ে কথা বলতেছি, এটা মূলত ব্রিথ ইজি যে এনামেলটা আছে এই এনামেলটাকে বোঝানো হয়। তাহলে আমরা আজকে কথা বলবো ব্রিথ ইজি এনামেল নিয়ে। এই ব্রিথ ইজি এনামেলটা বলা হচ্ছে এটা লো ভিওসি একটা পেইন্ট। যেকোনো এনামেল পেইন্ট যখন আপনি প্রয়োগ করতে যাবেন তখন হচ্ছে থিনার প্রয়োজন হবে। কিন্তু এটা যেহেতু অ্যাডভান্স এনামেল পেইন্ট তার জন্য এটাকে কোনো প্রকারের কোনো থিনারের প্রয়োজন হবে না। এটা শুধুমাত্র পানি মিশিয়ে রং করতে পারবেন। আপনি যেহেতু পানি মিশিয়ে রং করতেছেন এটা খুব দ্রুত শুকায় যাবে। এটা গ্লস পাবেন, আপনি একটা হাই গ্লস পাবেন এবং এই যে এনামেল পেইন্টটা এটা আপনি একই ধারে প্লাস্টার সারফেস, কাঠের সারফেস, লোহার সারফেস অথবা যেকোনো খেলনা সামগ্রীতে ব্যবহার করতে পারবেন। আমরা দেখব যে এই এনামেল পেইন্টে আমরা কিভাবে কাঠে, লোহাতে অথবা খেলনাতে প্রয়োগ করব। এই জিনিসটা প্রথমত দেখে নেব। এটার জন্য আমাকে যেটা করতে হবে আমার যে মূল রং হচ্ছে ব্রিথ ইজি এনামেল। ব্রিথ ইজি এনামেল আমি রোলার দিয়ে, ব্রাশ দিয়ে অথবা স্প্রে দিয়ে উভয় পক্ষ মানে উভয় ৩ টা জিনিস দিয়ে আমি প্রয়োগ করতে পারবো। যদি আমি ব্রাশ অথবা রোলার দিয়ে প্রয়োগ করতে চাই তাহলে আমি ১০ থেকে ১৫% পানি দিয়ে এই রংটাকে খুব সুন্দর করে মিশায় নিব। যদি স্প্রে দিয়ে করতে চাই তাহলে একটু পানির পরিমাণটা বাড়ায় দিতে হবে। তো দেওয়ার পরে প্রথমত লোহার সারফেস অথবা কাঠের সারফেস যদি হয় অথবা কোনো খেলনার সামগ্রী হয় আমাকে অবশ্যই বিশেষ করে লোহার সারফেস হলে অ্যান্টি করোসিভ রেড অক্সাইড মারতে হবে যেন সারফেসটা মরিচা না ধরে, অর্থাৎ মরিচা যেন না আসে সারফেসে। এর জন্য আমি অ্যান্টি করোসিভ রেড অক্সাইড মেরে নেব প্রথমে। এরপর এই অ্যান্টি করোসিভ রেড অক্সাইডটা শুকানোর পরে এটা মোটামুটি ১২ থেকে ১৮ ঘন্টা সময় লাগবে। এরপরে ব্রিথ ইজি এনামেল যেটা আছে অ্যাডভান্স এনামেল পেইন্ট যেটাকে বলা হচ্ছে এই এনামেল পেইন্টটা ব্যবহার করতে হবে। এটা ১ কোট থেকে আরেক কোটের ব্যবধান মধ্যবর্তী যদি আপনি ৬ থেকে ৮ ঘন্টা দেন তাহলে এনাফ। তবে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ১২ ঘন্টা পর ২য় কোট বা ফিনিশিং কোটটা প্রয়োগ করা। আপনারা যদি এইভাবে প্রয়োগ করেন তাহলে এটা থেকে কাভারেজ পাবেন ১৫০ থেকে ২০০ স্কয়ার ফিটের মতো বা এটা অন এভারেজ ১৫০ এর কাছাকাছি অবশ্যই পাবেন।
আমরা একটা প্রশ্ন নিয়ে নিই আপনাদের থেকে, সেটা হচ্ছে ব্রিথ ইজি এনামেল। এই ব্রিথ ইজি এনামেল যখন আপনি প্রয়োগ করবেন তখন প্রাইমার হিসেবে কি ব্যবহার করবেন? একটু যদি অপশনগুলো দেওয়া হয় দেখেন, একটা হচ্ছে অটোকোড, প্রাইমার সারফেসার, অ্যান্টিকরোসিভ রেড অক্সাইড, থিনার, কোনোটিই নয়। আমি আবারও প্রশ্নটা বলতেছি, দেখেন ব্রিথ ইজি এনামেল প্রয়োগের সময় প্রাইমার হিসাবে কি প্রয়োগ করা হয়? তাহলে এটার আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা যদি এই একই এনামেল পেইন্ট প্লাস্টার সারফেসে প্রয়োগ করতে যাই তাহলে কিভাবে প্রয়োগ করবো চলুন একটু দেখে আসি। এটার জন্য আমাকে যেটা করতে হবে, এই একই নিয়ম অনুযায়ী আমার মূল রঙের সাথে 10 থেকে 15% পানি মিশিয়ে রংটাকে তৈরি করে নিব। নেয়ার পরে এই ব্রিথ ইজির পুরো একটা সিরিজ আছে, যেমন ব্রিথ ইজি সিলার আছে, ব্রিথ ইজি পার্টি আছে। এই ব্রিথ ইজি সিলার প্রয়োগ করার পরে ব্রিথ ইজি পার্টি প্রয়োগ করব, তারপর আবার ব্রিথ ইজি সিলার প্রয়োগ করার পরে আমি এই ব্রিথ ইজি এনামেল পেইন্টটা খুব সুন্দর করে প্রয়োগ করে দিতে পারি। আবার এই ব্রিথ ইজি এনামেল পেইন্টটা না দিয়ে এই জায়গাতে আপনি ব্রিথ ইজি ভাইরা কেয়ারফুল যে প্রোডাক্টটা আছে, অর্থাৎ অভ্যন্তরীণ সারফেসের জন্য যে ইকো ফ্রেন্ড প্রোডাক্ট বা পরিবেশ বান্ধব যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্লাস্টার সারফেসে এনামেল পেইন্ট প্রয়োগের নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে একটা সিলার প্রয়োগ করতে হবে, তারপরে পার্টি প্রয়োগ করতে হবে, তারপরে আপনার সিলার প্রয়োগ করবেন, তারপরে ব্রিথ ইজি এনামেলটা প্রয়োগ করবেন। এভাবে যদি আপনি প্রয়োগ করেন তাহলে এখান থেকে 150 থেকে 200 স্কয়ার ফিটের মতো কাভারেজ পাবেন। এই যে কাভারেজ গুলোর কথা বলতেছি, এই কাভারেজ গুলা মূলত সারফেসের উপর ভেদ করে কম বেশি হইতে পারে। দেখা যাচ্ছে আমার সারফেস যদি খুব স্মুথ হয় তাহলে আমার কাভারেজটা বৃদ্ধি পাবে, আর সারফেসটা যদি স্মুথ না হয় তাহলে কাভারেজটা কম হওয়ার সম্ভাবনা থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।